নিউজ18 বাংলায় আমরা আপনাদের দেখিয়েছি এমন অনেক পরিবার রয়েছে যারা বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছেন, কিন্তু তাও বাড়ি তৈরির কাজ শুরু করতে পারেননি নানা রকম সমস্যায়। নিউজ18 বাংলায় এই খবর দেখানোর পরই পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠক করলেন মুখ্য সচিব। বাংলার বাড়ি গ্রামীণের কাজের স্ট্যাটাস নিয়ে হলো এই বৈঠক। কি নির্দেশ দিলেন মুখ্য সচিব জানবো, আমার সঙ্গে রয়েছেন সোমরাজ। হ্যাঁ দেখো, পঞ্চায়েত দপ্তরের সঙ্গে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান বৈঠক করেছেন বলে নবান্ন সূত্রের খবর। এবং বাংলার বাড়ি গ্রামীণের যে স্ট্যাটাস, অর্থাৎ প্রথম কিস্তির টাকা দেওয়ার পর এখনো পর্যন্ত কত উপভোক্তা বাড়ি তৈরি করলেন না, তা নিয়ে মূলত বৈঠক হয়েছে। গত শনিবারই আমরা দেখিয়েছিলাম যে ৭২.10% সারা রাজ্য জুড়ে বাংলার বাড়ি গ্রামীণের প্রথম কিস্তির টাকা দেওয়ার পুরো কাজ শেষ করেছে। অর্থাৎ এবং এক একটি জেলায় ৩০%-এরও বেশি উপভোক্তা তারা প্রথম কিস্তির টাকা দেওয়ার পরেও কাজ পুরোপুরিভাবে শেষ করেনি। শুধু তাই নয়, দক্ষিণ ২৪ পরগনা জেলায় প্রায় ৫০% উপভোক্তা তারাও প্রথম কিস্তির টাকা দেওয়ার পরেও মাফিক কাজ শেষ করেনি। যেখানে গত সপ্তাহে মঙ্গলবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা করেছেন। আর এই জায়গা থেকেই মুখ্য সচিব মনোজ পান রাজ্যের পঞ্চায়েত দপ্তরকে স্পষ্ট নির্দেশ দিয়েছে যে শুধুমাত্র ডেটা তৈরি করলেই হবে না, টাকা পেয়েও যারা বাড়ি তৈরির কাজ করছেন না সেই সব উপভোক্তাদের বাড়ি বাড়িতে গিয়ে উৎসাহ দিতে হবে, তাদের চিহ্নিত করতে হবে। সিমেন্ট ইট বালি নিয়ে কোনো সমস্যা হলে ব্লক স্তরে বিডিওদের সেই বিষয়ে সমস্যা দ্রুত মেটাতে হবে এবং ব্লক স্তরে পঞ্চায়েত দপ্তরকে আরো উদ্যোগী হতে হবে, ফিল্ড ওয়ার্ক করতে হবে। অর্থাৎ কেন তারা বাড়ি তৈরি করছেন না টাকা পেয়েও সেই কারণ খুঁজে বের করতে হবে এবং কারণ খুঁজে বের করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। ইতিমধ্যেই এই নির্দেশ রাজ্যের মুখ্য সচিব মনোজ পান দিয়েছেন। ধন্যবাদ সোমরাজ। পাঁচটি পরিবার মিনাখার বামনপুকুর পঞ্চায়েতের গড়গ্রাম এলাকায়, তারা বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়েও বাড়ি তৈরি করতে পারছেন না শরিকি ঝামেলার কারণে। শরিকি ঝামেলায় বাড়ি তৈরিতে বাধা পাচ্ছেন তারা। অনুপম আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অনুপম, একটু বিশদে জানাও যে কি ধরনের বাধা আসছে, কেন বাড়ি তৈরি করতে পারছেন না, তারা কি পঞ্চায়েতকে জানিয়েছেন? হ্যাঁ দেখো, এই যে মিনাখার বামনপুকুর পঞ্চায়েতের গড় গ্রাম বলে একটি গ্রাম, সেখানে পাঁচটি পরিবার তারা বাংলার যে আবাসের ঘরের তাদের টাকা বরাদ্দ হয়েছিল এবং প্রথম কিস্তিতে ৬০,০০০ টাকা তারা পায় এবং সেই টাকা দিয়ে তারা যে বিল্ডিং তৈরি করার জন্য যে ইট বালি পাথর সেটাও কেনেন। কিন্তু সেই বালি পাথর যখন তারা বাড়িতে ঢোকানোর জন্য যায় তখন তাদের শরিকি ঝামেলার জন্য সেই রাস্তা দিয়ে তাদের ঢুকতে দেয় না, বাধা দেয় অন্য শরিকের লোকজন এবং রীতিমতো তারা সমস্যায় পড়েছে। তার কারণ পঞ্চায়েত এবং বিডিও থেকে সেই পরিবারগুলোকে চিঠি দেওয়া হয়েছে যে যদি বাড়ি না করতে পারে তাহলে তাদেরকে টাকা ফেরত দিতে হবে। কিন্তু অতি গরিব মানুষ, একদম গরিব মানুষ, তারা টাকা দিয়ে মাল কিনে ফেলেছে। এখন তারা টাকা কোথা থেকে দেবে, মাল কোথা থেকে করবে, এই নিয়ে তারা রীতিমতো দুশ্চিন্তায় পড়েছে। একদমই, খুবই সমস্যা। অনেক ধন্যবাদ তোমায়। এই ৮ শরিকির বাস্তবিটে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আমরা চলাচল করি এবং আমাদের রাজ্য সরকারের এমতো অবস্থায় রাজ্য সরকারের ঘর আসে, ৫টা ঘর এসে আমার চাচাদের, আমরা সেই ঘর করতে পারছি না। সামনে যারা বসে আছে তারা আটকে দিচ্ছে, মালপত্র কিনে আমাদের মুখের কাছে রাখা আছে, বইতে দিচ্ছে না, ঠেলা করে বসছি, ঠেলা গাড়ির সামনে এর মতো অবস্থায় শুয়ে পড়ছি। না স্যার, ঢুকতে দিচ্ছে না ভিতরে। আমরা খুব অসহায় মানুষ, দিন আনিয়ে দিন খায়। পঞ্চায়েত আমার দ্বারস্থ হয়েছি, কোনো সুপারিশ পাইনি এবং পরে বিডিও থেকে আমাদের নোটিশ করেছে যে ঘর না করলে টাকা রিটার্ন করতে হবে, তার পেপার সেই আছে। আমাদের সরকার থেকে ঘর দিয়েছে, টাকা যখন ঢুকলো এবার আমরা ইট কিনলাম, বালি কিনলাম, মাল ঝাল কিনলে এবার যখন যেই টলি করবোই ওরা টলি নিচে ওদের বউ ছেলে পুলে সব মেয়েদের আগে দিচ্ছে না, আমরা বসতে দেবো না, আমাদের জায়গাতে আমরা যেতে দেবো না। যে পার্টি লোক থেকে আমরা যখন মাল নিয়ে আসি, ইট বালি নিয়ে যখন টলি করে নিয়ে আসে, আমার স্বামী বা আমার ভাসুরা সবাই মিলে নিয়ে আসে, তখন সব মেয়ে ছেলে পুলেরা দিয়ে দিয়েছে তোমাদের এটা রাস্তা না, যেতে দেবো না, ঘর না করলে সরকারের টাকা ফেরত দিতে হবে। আমরা গরিব মানুষ, সরকার টাকা কোথায় দিয়ে ফেরত করবো? অর্ধেক তো মাল কেনা হয়ে গেছে, ৬০,০০০ টাকা দিয়ে সব তো আমরা দোকানে সিমেন্ট বালি ইট সব তো কেনা হয়ে গেছে। পার্টির লোক থেকে কথা হলো যে এর দরুন বসে আলোচনা হলো যে রাস্তার দরুন আমাদের জায়গা দেবে, রাস্তা যেটুকু আমাদের পঁয়ত্রিশ সম্পত্তি, যেটা তো এই এর দরুন যেটা জায়গা হবে ভাগ হয়ে যেটা সমান যেটা হবে সেটা ওদের কাছে ওরা আমাদের দেবে, বুঝতে পেরেছো? প্রত্যেকে দেবে না দেবে সেটা ওরা জানে। হ্যাঁ, এবার ওরা ইটলি আমরা বাড়ি সাথে কিছু দিইনি তো, আমাদের এই নিয়ে একটা কেস চলছে, বুঝতে পারছো? বিনা অপরাধী কেস, বুঝতে পারছো? পার্টির লোক থেকে বসে আলোচনা হলো তো, সবকিছু হলো তো, তার সমাধান হয়ে গেছে। হ্যাঁ, পার্টির লোক থেকে তো সমাধান হয়েছে একটা।
অসুবিধা হবে না, আমি বিষয়টা দেখছি, অসুবিধা হবে না। অবশ্যই আমি দেখছি, আমি বিষয়টা অসুবিধা হবে না। কালকে অফিসে যাই, আমি যে লোক পাঠাচ্ছি আমি। দেখুন, সন্ত্রাসবাদ খতম করতে ভারতীয় সেনার অপারেশন সিঁদুর, আর ভারতের পাশে বিশ্বের বহু দেশ। আর উল্টো দিকে পাকিস্তানের অবস্থা দেখুন, পাকিস্তানে বইছে সরকার বিরোধী হাওয়া। প্রেসিডেন্টের মেয়ের কনভয়েই হামলা, করাচিতে সেনা কনভয়ে বিস্ফোরণ, মৃত অন্তত 32। এর সঙ্গে আবার আছে জঙ্গিহানা। যে পাকিস্তান জঙ্গিদের কোলের ছেলে করে রাখে, সেই পাকিস্তানেই 2024 সালে জঙ্গিহানায় মৃত্যু হয়েছে 2500-এরও বেশি। চাঞ্চল্যকর রিপোর্ট মার্কিন সংস্থার। आज हर भारतीय का यही संकल्प है, हमें आतंकवाद को खत्म करना ही है। ऑपरेशन सिंदूर के दौरान हमारी सेनाओं ने जो पराक्रम दिखाया है, उसने हर हिंदुस्तानी का सिर ऊंचा कर दिया है। जिस प्रिसीजन के साथ, जिस सटीकता के साथ हमारी सेनाओं ने सीमा पार के आतंकवादी ठिकानों को ध्वस्त किया, वो अद्भुत है। ऑपरेशन सिंदूर सिर्फ एक सैन्य मिशन नहीं है, ये हमारे संकल्प, साहस और बदलते भारत की तस्वीर है। हमारे जवानों ने आतंक के अड्डों को तबाह किया, और उसमें शामिल थी भारत में बने हथियारों, उपकरणों और टेक्नोलॉजी की ताकत। उसमें आत्मनिर्भर भारत का संकल्प भी था। পেহেলগাঁওয়ে জঙ্গি হানার বদলা, পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। অপারেশন সিঁদুরে ধ্বংস করা হয়েছে পাকিস্তানের একের পর এক বিমান ঘাঁটি। বিশ্বজুড়ে এই সাফল্য প্রচার করছে ভারত। 33টি দেশে গিয়েছেন 59 জন প্রতিনিধি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই লড়াইয়ে ভারতের পাশে দাঁড়াচ্ছে বহু দেশ। জঙ্গিদের মদতদাতা পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বে প্রচার করছে ভারত। এতে কূটনৈতিক মঞ্চে চাপে পাকিস্তান, ঘরেও তারা চাপে। সে দেশে ক্রমেই বাড়ছে সরকার বিরোধী ক্ষোভ। শুক্রবার হামলার মুখে পড়েন খোদ পাক প্রেসিডেন্টের মেয়ে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জরদারি, তার মেয়ে আসিফা ভুট্টো পাকিস্তান পিপলস পার্টির সাংসদ। করাচি থেকে নওয়াবশাহ যাওয়ার পথে তার কনভয়ে লাঠি পাথর নিয়ে হামলা চালানো হয়। সিন্ধু নদের উপর সরকারি প্রকল্পের বিরোধিতায় এই হামলা চালান স্থানীয়রা। করাচিতে পাক সেনার কনভয়ে বিস্ফোরণ, নিহত কমপক্ষে 32, জখম বহু। করাচি কোয়েটা হাইওয়েতে সেনা কনভয় যাওয়ার সময় বিস্ফোরণ ঘটে। পাক সেনাবাহিনীর বাস সহ 3টি গাড়ি উড়ে যায়। এই বাসে সেনা জওয়ানদের পরিবারের সদস্যরা ছিলেন। করাচি বিস্ফোরণের পিছনে কি বালুচ লিবারেশন আর্মির হাত রয়েছে? প্রশ্নটা উঠছে, কারণ শনিবার পাকিস্তানের কালাত এলাকায় সেনা কনভয় বিস্ফোরণে 5 সেনার প্রাণ যায়। এই আইইডি বিস্ফোরণের দায় স্বীকার করে বালুচ লিবারেশন আর্মি। শনিবার ভোরে বালুচিস্তানে এক সাংবাদিককে গুলি করে খুন করা হয়। নিহত সাংবাদিকের নাম লতিফ বালোচ। বিএলএর দাবি, পাক সেনার মদতে সাংবাদিকের বাড়িতে ঢুকে তাকে খুন করে জঙ্গিরা। গত ফেব্রুয়ারিতে এই লতিফ বালোচের 8 আত্মীয়কে সেনা ক্যাম্পে তুলে নিয়ে গিয়ে খুন করা হয়। মাস 3 পরে নিজের বাড়িতেই খুন সাংবাদিক লতিফ বালোচ। জঙ্গি তৈরির কারখানা গড়ে পাকিস্তান, অথচ সেই পাকিস্তানি জঙ্গি হামলা হয়, বহু প্রাণ যায়, তবু পাকিস্তান শিক্ষা নেয় না। আমেরিকার গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী 2024 সালে জঙ্গি হানায় পাকিস্তানে মৃতের সংখ্যা 2500-এর বেশি। 7 জন চীনা নাগরিকও প্রাণ হারান। চীনের সঙ্গে বরাবরই পাকিস্তানের সুসম্পর্ক। চীনা অস্ত্রের ভরসায় যুদ্ধ জিগির তোলে পাকিস্তান। মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হয়েছে, প্রতি বছর যৌথ মহড়া করে চীন এবং পাক সেনা। গত বছরের নভেম্বরে 2 দেশের বায়ুসেনাও যৌথ মহড়া করে। এত কিছুর পরেও ভারতের কাছে বারবার ধাক্কা খেয়েছে পাকিস্তান। আমেরিকার গোয়েন্দা সংস্থার রিপোর্ট বলছে, সামরিক ক্ষেত্রে বিশেষ নজর দিচ্ছে পাকিস্তান, প্রচুর খরচ করছে, পরমাণু অস্ত্রকে আরো আধুনিক করায় জোর দিচ্ছে। এসব করে অবশ্য বিশেষ লাভ নেই। ভারত এবার ভালো মতো বুঝিয়ে দিয়েছে, ফের জঙ্গি হানা হলে আবারও কড়া জবাব পাবে পাকিস্তান। कोई भी न्यूक्लियर ब्लैकमेल भारत नहीं सहेगा।
न्यूक्लियर ब्लैकमेल की आड़ में पनप रहे आतंकी ठिकानों पर भारत सटीक और निर्णायक प्रहार करेगा। নিউজ 18 বাংলা। পাসপোর্ট জালিয়াতিতে নতুন তথ্য সামনে আসছে। এই দেখুন বাদল সাহানি, এই বাদল সাহানিকে গ্রেফতার করেছে পুলিশ। পাসপোর্ট জালিয়াতিতে ধৃত এই বাদল সাহানি। কে এই বাদল সাহানি? টাকা নিয়ে ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরি করতো এই ব্যক্তি। গোসাবার পাঠানখালী পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মী। কিভাবে সেই জালিয়াতিতে যুক্ত আরো বিশদে জানবো। আমাদের প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, কিভাবে কাজ করতো এই ব্যক্তি? দেখো, ইতিমধ্যে যে বাদল সাহানিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের স্পেশাল কন্ট্রোল অর্গানাইজেশন, তারা জিজ্ঞাসাবাদে উঠে এসেছে পাঠানখালী একজন চুক্তিভিত্তিক কর্মীর নাম, যে এই গার্ডেন রিচ, একবালপুর সহ পোর্ট এলাকার বেশ কিছু লোকের কাছ থেকে 5 থেকে 10 হাজার টাকার বিনিময় এই ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরি করে দিয়েছিল। এবার বেশ কয়েক বছর ধরে তিনি এই কাজ চালিয়ে যেত এবং ইতিমধ্যে পাঠানখালীর যে স্থানীয় পুলিশ তাকে গ্রেফতারও করেছে। তাকে এবার নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় কলকাতা পুলিশের এসপিও, এবং তাকে জিজ্ঞাসাবাদ করে তারা এই তথ্যতেই বিষয় তারা লক্ষ্য রাখছে যে এরকম ভাবে কতজনকে এই ভুয়ো সার্টিফিকেট তিনি করে দিত এবং প্রায় 5 থেকে 10 হাজার টাকার বিনিময় এই সার্টিফিকেট তিনি করে দিয়েছেন। বিশেষ করে কলকাতার যে পোর্ট এলাকা, সেখানকার এরকম বহু ব্যক্তি পুলিশের স্ক্যানারে রয়েছে যারা পাসপোর্ট করাতে গিয়ে ধরা পড়েছেন এবং সেখানে যে এই ভুয়ো বার্থ সার্টিফিকেটগুলি উঠে এসেছে, সেই সার্টিফিকেটগুলির বেশিরভাগই এই গোসাবার পাঠানখালী গ্রাম পঞ্চায়েতের, এবং এই গোসাবার পাঠানখালী গ্রাম পঞ্চায়েতে একজন চুক্তিভিত্তিক কর্মী কাজ করতেন। তিনি বিপুল টাকার বিনিময় এই ধরনের ভুয়ো বার্থ সার্টিফিকেটগুলি তৈরি করে দিত এবং সেভাবেই এই বাদল সাহানিকে তিনি এই বার্থ সার্টিফিকেট তৈরি করে দিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে এই যে একটা বড় চক্র, এই যে নেক্সাস, তার হদিশ পেতে চায় কলকাতা পুলিশের। একদমই, অনেক ধন্যবাদ রৌনক। গতকালই কলকাতায় পাসপোর্ট জালিয়াতিতে ধৃত এই বাদল সাহানি একবালপুরের বাসিন্দা। ভুয়ো বার্থ সার্টিফিকেট দিয়ে পাসপোর্ট তৈরির অভিযোগ তার বিরুদ্ধে। গোসাবার ঠিকানায় ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরি। 3রা জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ।